আমার স্বামী বেতনের সমস্ত টাকা আমার হাতে তুলে দিলেও এক পয়সা খরচ করার অধিকার কখনো আমার ছিল না। কোনো জিনিসের প্রয়োজন হলে নিজে আমাকে কিনে দিত, তবুও আমার হাতে টাকা খরচ করতে দিত না। মাসের শেষে কড়াই গণ্ডায় সব হিসেব বুঝে নিত। এসব নিয়ে আমার তেমন কোনো সমস্যা ছিল না কোনো দিনই। সমাজে ভালো থাকতে হলে কিংবা সমাজে ভালো নামক তকমাটা পেতে হলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা থাকতে হয়। কখনো খারাপ লাগলেও মুখ ফুটে কারোর কাছে কিছুই বলিনি, আর কখনো বলার ইচ্ছা পোষণও করিনি। নিজের কষ্টগুলো নিজে সবসময় পোষণ করতাম। গতকাল আমার ভাই ফোন দিয়ে আমাকে যা বলেছিল, খারাপটা আমার তখন থেকে শুরু হলো। আমাকে ফোন দিয়ে আমার ভাই বলল, আমাকে 1,000 টাকা দিতে পারবি? কলেজে লাগবে। আব্বা যতটুকু পেরেছে জোগাড় করেছে, কিন্তু 1,000 টাকা কারো কাছে পায়নি। শেষ ভরসা হিসেবে আমি তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবার আমার। যদি বাবার বয়স বাড়ে আর যদি নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে, তখন অভাব কাকে বলে সেটা বোঝা যায়। আমার একটা ভাই, ও আমার ছোট। ও পড়াশোনা মাত্রই শুরু করেছে, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এখন ইন্টারে ভর্তি হয়েছে। বুঝে নেই, বাবা এখন আর তেমন কিছু করে না। বাবার হাতে আর কতই বা টাকা থাকে সংসার দেখা, সংসারের এখন হাল ধরার মতো তো কেউ নেই। বাবা তো এখন তেমন কিছু করে না, সে তো সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। কম করে হলেও 5-6 হাজার টাকা তো লাগবেই। আমি বুঝতে পারি, কিন্তু কিছুই বলার উপায় নেই আমার। আমার নিজের কাছে তো তেমন কিছুই নেই। অনেক কষ্ট করে আমি অনেক দিন যাবৎ এই 500টা টাকা জমিয়ে ব্যাগের এক কোণায় রেখে দিয়েছি। সেই টাকাটাই আমার কাছে আছে, আর আমার স্বামীর কাছে চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সকালবেলা স্বামী ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যখন নাস্তা করতে বসেছিল টেবিলে, তখন ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, কিন্তু ভয়ের জন্য কিছু বলতেও পারছি না, আবার লজ্জাও লাগছিল। তো সব লজ্জা গুছিয়ে তাকে বললাম যে আমার তো 500 টাকা লাগবে। সে অবাক হয়ে বলল, এত টাকা দিয়ে তুমি কি করবা? তার কথা শুনে আমি আরও বেশি অবাক হলাম। আমি তো লজ্জায় চুপ হয়ে গিয়েছিলাম। বললাম, আসলে আমার ভাইয়ের ভর্তিতে লাগবে, তো তাই যদি তুমি দিতে পারো অনেক উপকার হবে। সে সঙ্গে সঙ্গে আমাকে একটা বাজে উত্তর দিল, বলে, তোমার মা বাবা কি দুনিয়াতে বেঁচে নেই যে তোমার ভাইয়ের ভর্তির টাকা আমাকে দিতে হবে? মাসের শেষে 500 টাকা মানি তুমি বুঝো? তুমি তো আর ইনকাম করো না, এজন্য তুমি আমার কাছ থেকে টাকা চাইছ। রোজগার করলে বুঝতে পারতে যে কত কষ্ট করি, কেমন লাগে ইনকাম করতে, আর সেটা খরচ তো করে ফেলা যায়, কিন্তু সেটা ইনকাম করে নিয়ে আসাটা তো অনেক কষ্টের। আমি বুঝি মাসের শেষে ওর হাতে টাকা থাকে না, এটা আমি বুঝতে পারি। তবে স্বামীর এমন উত্তরে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমাকে মানায় নাই তার সাথে উত্তর দেওয়া, তাই আমি কথা বাড়াতে চাইনি। আমি তার কাছে টাকা চাইতাম না, শুধু ভাইয়ের জন্য আমি টাকাটা চেয়েছি। সেদিনের পর থেকে স্বামীর কাছ থেকে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার। খুব প্রয়োজন হলেও নিজের জন্য বা বাবার বাড়ির কারোর জন্য কিছুই আমি চাইনি। আমার স্বামী অবশ্য ফেরার পথে পোলাওর চাল আর গরুর গোশত এনে বলেছে বিরিয়ানি রান্না করার জন্য। অনেক দিন খাওয়া হয়নি তো তাই। তার জন্য রান্না করেছি ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে নামেনি। পরদিন আমার ভাই এসেছিল অনেক আশা করে। বিয়ের আগে অনেকটা টিউশনি আমি করতাম। তখন বোনের কাছে কিছু আবদার করলে
কখনোই না বলিনি। সে ভরসা নিয়ে হয়তো আজকে এসেছে, বুঝতে পারেনি তাদের পরিবারের সদস্যও নয়। বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব। মা বাবা ভাই বোন নেহাত তার বাড়ির আত্মীয় মাত্র। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মের বাহিরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই। কেউ কেউ অতিরিক্ত ভাগ্যবতী বলে এই নিয়ম তাদের স্পর্শ করেনি। তাদের বেলা হয়তো বা আলাদা। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার ছোট খালামণি আমাকে এক জোড়া নূপুর দিয়েছিল। তো আমি ওটা অনেক শখ করে পরতাম। আর যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি নূপুর জোড়া আমার সাথে করেই নিয়ে এসেছি। এখন আর তেমন একটা আমার পরা হয়নি। সেই নূপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছি, মাসের শেষ তো, তোর দুলাভাইয়ের হাতে এখন তেমন কোনো টাকা নেই, এই জোড়া বিক্রি করে দে, আমি তো তেমন একটা পরি না। ভাইয়ের হাত পেতে নূপুর জোড়া দিয়েছিলাম বটে, তবে চোখের পানিটা আড়াল করতে পারেনি। খাবার টেবিলের বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস বুঝিয়ে দিয়েছিল বোনের জীবনের আফসোসের কিছু অংশ। স্কুল পাশ করা ছেলের বয়স তো কম হয়নি একটা। ভাই চলে যাওয়ার পর স্বামী অবশ্য জানতে চেয়েছিল আমার ভাই কেন এসেছিল। বলেছিলাম আমাকে দেখতে এসেছে। আমার কাছে থাকা তার বেতনের অবশিষ্ট টাকা গুনতে গুনতে বলছিল, ওকে খেয়ে যেতে বললা না কেন? শালাবাবু তো বিরিয়ানি অনেক পছন্দ করে। উত্তরে আমি শুধু মুচকি হেসে দিয়ে বলেছিলাম, এসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। আমি একা থাকতে পারার সাহস জোগাতে পারলেও আমার সমাজের তিক্ততা মেনে নেওয়ার সাহস আমার কখনো হবে না। স্বামীর সংসার ফেলে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি, শুধু মনের কোথাও গভীরে ক্ষত হয়েছিল। সেই ক্ষত থেকে ক্রমশ আমার ভিতরে ছড়িয়ে পড়েছে কষ্টের। চোখের পানি বেরিয়ে এসেছে, বুকের ভিতর কোথাও যেন ব্যথা অনুভব করেছি। মনে হয়েছে যেন আমার ভিতরটা ক্ষত হয়ে গেছে, পরে আবার ক্ষতটা শুকিয়ে গেছে। আচ্ছা, এসব ক্ষত কখনো কি শুকিয়ে যাবার মতো বলেন তো? আমি যদি আমার মা বাবা ভাই বোনের জন্য কিছু করতেই না পারি, আমার বেঁচে থাকার কোনো মূল্য আছে বলেন? আমার মতো পোড়া কপাল যারা আছে তার পরিবারের জন্য কিছুই করতে পারে না, মাঝখান থেকে শ্বশুরবাড়িতে বা তার স্বামীর কাছে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। এই কাহিনীটা যদিও গল্প, কিন্তু এটাই আসলে একটা বাস্তব। প্রত্যেকটা মেয়ে চায় তার বাবা মা ভাই বোনের জন্য কিছু করতে, অন্তত চোখ দিয়ে হলেও তাকে দেখতে, কিন্তু সেই চোখ দিয়ে দেখার মতো আসলে অনেক মেয়েদের হয়ে ওঠে না। স্বামী সংসারে চলে আসলে মেয়েরা আসলে ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। এটা সব মেয়েরা না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এমনটাই হয়। এটা একটা গল্প বলেছি আমি, আসলে এটা বাস্তবেই হয়ে থাকে। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করেছি। গল্প বলতে বলতে আমার সংসারে কাজকর্ম আমি শেষ করে ফেলেছি, এখন রান্নাবান্না করার পালা। তো আজকে দুপুরে কি রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে গরমের ভিতরে রান্নাবান্না খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না, তারপরে কি করব, সব কিছু করতে হয়, যেহেতু পেট দিয়েছে আল্লাহ, তো পেটের জন্য তো অন্তত খাবারটা রেডি করতে হবে। তো চলে এসেছি কিচেনে, এখন একটু ঢেঁড়সটা কেটে নিচ্ছি। আজকে ভাবলাম যে একটু ঢেঁড়স ভাজি করব আর আম দিয়ে ডাল রান্না করব, একটু টক টক খেতে গরমে ভালোই লাগে, আর সেটাই করে নিচ্ছি। আমি এখন ঢেঁড়সটা ভেজে নিচ্ছি।
আজকে সকালে পান্তা ভাত খেয়েছিলাম আর শরীরটা অনেক ঠান্ডা লেগেছে। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাতটাকে ভালো মতো কষলিয়ে কষলিয়ে তারপরে খেয়েছি। অনেক শরীরটা ঠান্ডা লেগেছে আর কাজ করতে আমার কাছে অনেক বেশি এনার্জি লাগছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। এখন আমরা ছেলে আর মা চলে যাচ্ছি ছেলের কোচিংয়ে। তো এখন বের হব। আসলে আজকে ভেবেছিলাম যে যাব না, পরে চিন্তা করেছি আগামীকাল তো মে ডে, তো মে ডেতে একদিন বন্ধ থাকবে মিসের বাসা, তো চিন্তা করেছি তাহলে আজকে চলে যাই। 1 ঘন্টায় পড়াবো, ওর 3টার দিকে প্রাইভেট ছিল, তো আমি আজকে যাচ্ছি 4টার দিকে, 5টার দিকে চলে আসব। রোডটা একটু কমেছে এই জন্য বের হয়েছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আসছেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ছেলে তো সুন্দর করে রেডি হয়ে বের হয়েছে আর চোখের মধ্যে তো চশমা লাগিয়েছে। ও বলে আজকে ও চশমা লাগায়, তারপরে হাতে ঘড়ি পরবে, তারপরে মাথার মধ্যে একটা ক্যাপ দিবে। তো আমি সেটা আর দিইনি, কারণ বাইরে এত রোদ, ক্যাপ দিয়েছে আর ওর পুরো শরীর একদম মাথা টাথা ঘেমে গিয়েছিল। পরে দুই মা ছেলে আসার পথে কিছু বাজার এনেছি। আয়নের পাপা ইদানিং একদমই বাজার করার সময় পাচ্ছে না, একদমই দৌড়ের উপরে আছে। তো আসার সময় আমি কিছু সবজি কিনেছি আর শাক কিনেছি। আর শাকটা আমি কম দামে পেয়েছি, 30 টাকা দিয়ে ভালোই শাক নিয়েছি। পরে দেখলাম যে আসলে সস্তার দুরবস্থা। শাকের মানে গোড়ার সাইডের যে শাকগুলো আছে এগুলোর মধ্যে অনেক বালি ছিল, তো আমি ও শাকগুলা ফেলে দিয়েছি। ওগুলো আসলে নিতে পারতাম, পরে ধোয়ার পরে যদি বালিটা থেকে যায় রান্না করে আমার ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। এই জন্য ওগুলো ফেলে টেলে তারপরে যতটুকু নিয়েছি আমার জন্য হয়ে যাবে, কারণ আয়নের পাপা তো শাক খায় না। আমি 2-3 দিনে শেষ করতে হবে, আমি একা একাই খাবো। আমার আবার লাউ শাক অনেক বেশি পছন্দের, তো এজন্যই এনেছি। তো আজকে এখানে বিদায় নিব। কথা বলতে বলতে আমি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এইদিকে শাক কাটি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই বেশি বেশি পানি খাবেন, ঠান্ডা জাতীয় খাবার খাবেন। আর যদি সম্ভব হয় বাইরে যদি না যাওয়া লাগে তাহলে বাসায় থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।